সবাইকে স্বাগতম আমাদের আজকের এই এপিসোডে, যেখানে আমরা আসলে একটি আনটাচড টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো গ্লোবাল ট্যালেন্ট। সো আমাদের সাথে যুক্ত আছে এই বিষয়ে কথা বলার জন্য ডক্টর মাহমুদুল হাসান। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে ইনভাইট করার জন্য, এবং আপনাদের দর্শককেও স্বাগতম এবং শুভেচ্ছা। রামাদান কারিম, রামাদান মুবারক সবাইকে। আর হ্যাঁ, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, স্পেশালি যারা বাংলাদেশি কমিউনিটি, তাদের অন্যান্য অনেক ভিসা রুটে তাদের বেশ জানাশোনা আছে, বাট গ্লোবাল ট্যালেন্ট যেহেতু অতটা পপুলার না বাংলাদেশি কমিউনিটিতে, তো এটা নিয়ে আমরা মনে হয় কথা বললে আজকে বলাটা উচিত, জানি মানুষ জানতে পারে যে আসলে কিভাবে কি হয়। আচ্ছা, আমার একটা কোশ্চেন, এই বিষয়টা কেন বাংলাদেশি কমিউনিটির মধ্যে এত পপুলার না, লাইক আদার জবস এন্ড স্পন্সরশিপ? তারা এই বিষয়টা অনেক বেশি কথা হয়, যে মনে করেন আপনি স্কিল্ড ওয়ার্কার কিভাবে করা যায় বা অন্যান্য ভিসা রুট, কিন্তু বাংলাদেশি কমিউনিটির মধ্যে যেটা আমিও দেখেছি যে আপনার এই বিষয় নিয়ে কথা হয় না। কেন? ক্যান ইউ টেল আস দ্য রিজন, লাইক ওয়াই? আচ্ছা, একটা বিষয় হলো যে তারা যেটা ভাবে যে হতে পারে যেটা খুবই কঠিন, তারা জানে, মোটামুটি সবাই জানে। কারণ কি, গ্লোবাল রুটটাতে খুবই অল্প সময়ে সেটেলড হওয়া যায়। ইউকেতে 3 বছর, আর যদি কিনা এক্সেপশনাল লিডার হতে পারে বা এক্সেপশনাল প্রমিস হয়ে থাকলে সেক্ষেত্রে 5 ইয়ার্স। তো যারা ভিসা সম্পর্কে জানে বা সেটেলমেন্টের চিন্তা ভাবনা করে, তারা জানে, বিষয়টা সম্পর্কে জানে, কিন্তু তারা যেটা ভাবে যে হয়তোবা ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট কোয়ালিফাই। তো এই কারণে হয়তোবা তারা প্রপার ওয়েটা জানে না। যেমন এখানে মূলত 3টা রুট আছে বেসিকলি: একাডেমিক অ্যান্ড রিসার্চ, আর্ট অ্যান্ড কালচার, এবং দেন হলো ডিজিটাল ইনোভেশন বা ডিজিটাল টেকনোলজির উপরে বেস করে। আচ্ছা, তার মানে আমাদের সায়েন্টিস্ট হইতে হবে না, বা মনে করেন হলো কোনো আসলে ফেসবুক বা গুগলের মতো এরকম কোম্পানির ফাউন্ডারও হইতে হবে না গ্লোবাল ট্যালেন্ট ভিসা পাওয়ার জন্য, রাইট? রাইট, ইন এ সেন্স রাইট। আবার বিষয়টা হলো যে ডেফিনেটলি এখানে তারা এক্সপেক্টও করে না যে একজন একদম খুবই হাইফাই শাইনি একটা লাইক ক্যারিয়ার হয়ে এখানে আসবে, এমনটা না। তবে এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কেউ অলরেডি একটা ওয়েল এস্টাবলিশড একটা ক্যারিয়ার বিল্ড করে ফেলছে, এবং সেখান থেকে সে হয়তো বা সুইচ করতে চায় বা সুইচ করে মুভ করতে চায় এখানে, সেখানে সে করতে পারে। আর আরেকটা যে বিষয় হলো যে প্রসেসটা সম্পর্কে যদি আমি একটু বলি, প্রসেসটা হলো আসলে এখানে দুটো স্টেজে হয়। একটা হলো এন্ডোর্সমেন্ট, যে কোনো একটা পার্টিকুলার বিষয়ে যদি কেউ নিজেকে দক্ষ মনে করে থাকে, তাহলে সেক্ষেত্রে তার কারেসপন্ডিং যে বডিটা আছে সেখানে তারা অ্যাপ্লাই করতে পারে অ্যাজ এন এন্ডোর্সমেন্ট হিসেবে, স্টেজ 1 যেটাকে বলে। এবং সেখানে এটা সাধারণত, যেমন আমি একাডেমিক রুটে যেটা জানি, যে রয়্যাল সোসাইটি অফ সায়েন্স অথবা রয়্যাল সোসাইটি অফ ইঞ্জিনিয়ারিং, তারা এই এন্ডোর্সমেন্টটা করে থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ক্ষেত্রে যে এই রুটটা আসলে আনলাইক আদার্স রুটের মতো লেস কমপ্লিকেটেড। আমি বলবো কেন বলতেছি, যে হয়তোবা অন্যান্য রুটের ক্ষেত্রে একটা কস্ট লাগে বা একটা টেনশন থাকে, স্যালারি থ্রেশহোল্ড থাকে, বা অনেকে নতুন কোম্পানি ভয় পায় যে কোম্পানি টিকবে কিনা, বাস্ট হয়ে যাবে কিনা, এরকম ঘটে, আমরা দেখছি আসলে এই ক্ষেত্রে। যেমন কেয়ার ভিসার ক্ষেত্রে একটা খুবই একটা বাজে রকমের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আসলে সবার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে এই যে কমিউনিকেশন গুলো হচ্ছে, যে এন্ডোর্সমেন্টের কথাগুলো বলছি, আনলাইক আদার রুটের মতো এই কমিউনিকেশন গুলো হচ্ছে কিন্তু থ্রু ইমেল, বডির সাথে। হ্যাঁ, এবং যখন তারা কনফার্ম যে এন্ডোর্স করে দিল, তখন ওই লেটারটা নিয়ে তখন উই আর গোয়িং ফর এ ভিসা অ্যাপ্লিকেশন, তার আগে কিন্তু না। সো এন্ডোর্সমেন্টটা যখন তারা করে, এর মধ্যে আরো কমিউনিকেশন হতে পারে, তাদের যদি কোনো ক্লারিফিকেশন বা কোয়েরি থেকে থাকে, এই সমস্ত কমিউনিকেশন হবে হলো থ্রু ইমেলের মাধ্যমে। তো ওই ইমেলের থ্রুতে যখন তারা বুঝতে পেলো যে আচ্ছা হ্যাঁ, আমার এন্ডোর্সমেন্টের জন্য আর কি কি লাগবে বা কি কি অথবা গ্যাপ আছে, তো সেটা তারা টার্গেট করে ওই অনুযায়ী তারা কারেসপন্ডিং রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল করে, তাহলে তারা এন্ডোর্সটা দিয়ে দেয়। এবং এন্ডোর্সমেন্টটা পাওয়ার পরেই তারা অ্যাপ্লাই করতে পারে ভিসার জন্য, এবং ভিসাটা আসলে খুবই র্যাপিডলি তারা দিয়ে দেয়। এন্ডোর্সমেন্ট থেকে শুরু করে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে, এটা উইদিন, আমার যে পরিচিত মানুষজনের কথা শুনেছি, স্ট্যান্ডার্ড রুটেও যদি ভিসা অ্যাপ্লাই করে থাকে, ইট গেটস লাইক উইদিন 1 উইক বা 3 to 5 days এর ভিতরে সবাই ভিসা পেয়ে যায়। আর ডেফিনেটলি কেউ যদি এক্সট্রা টাকা পে করে, তাহলে তো নেক্সট ডে একটা সুযোগ আছে, নেক্সট ডে ভিসা ডেলিভারি।
আসলে আরেকটা কনফিউশন যেটা আসলে আমি পার্সোনালি ফিল করি যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কখন আমি নিজেকে আসলে বুঝতে পারবো যে ইয়েস আই এম এলিজিবল ফর দিস ভিসা, বা লাইক আমি আমার মাস্টার শেষ করলাম বা শেষ করার পর এখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি খোঁজ করতেছি যে কি কি ভিসা রুট আছে আমার কাছে যে আমি এক্সপ্লোর করতে পারি। যদি আমি চিন্তা করি যদি গ্লোবাল ট্যালেন্টের ক্ষেত্রে, তখন আমি আসলে কি কি যেমন যদি আমি আরো সহজ করে বলি, যেমন আমার যে স্কিল্ড ওয়ার্কার ভিসা যখন আমি শিফট হতে যাব তখন দেয়ার আর সাম স্পেসিফিক রুলস গভর্নমেন্ট ওয়েবসাইটের মধ্যে, রাইট? সো ওইখানে আসলে স্যালারি থ্রেশহোল্ড যেটা আমি বলতেছিলাম প্রিভিয়াসলি, সো ওইখানের ক্ষেত্রে এইখানে আমি কখন নিজেকে বুঝতে পারবো যে নো আই শুড গো ফর ইট। সো এটা একটা কনফিউশন সবার মধ্যেই থাকে। আমি আসলে যেটা আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বলি যে এখানে আসলে কেসটাকে কিভাবে ডেভেলপ করা হচ্ছে, মানে স্টোরিটাকে আমি বলি যে স্টোরিটাকে, কারণ যদি কেউ একাডেমিক রুটে যায় তো ডেফিনেটলি তার কিছু পাবলিকেশন, তার কিছু পেপার বা ফান্ডিং, যদি সে কোনো ফান্ডিং যদি পেয়ে থাকে তো এগুলো ডেফিনেটলি হেল্প করে। ডিজিটাল টেকনোলজির ক্ষেত্রে বা ইনোভেশনের ক্ষেত্রে তো তার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে যেটা অলরেডি মানুষ ইউজ করতেছে অথবা ভেরি ইনোভেটিভ কোনো আইডিয়া বা অ্যাপ্লিকেশন, তো সেটা ডেফিনেটলি তাদেরকে হেল্প করবে। রিগার্ডিং স্যালারি থ্রেশহোল্ড, হ্যাঁ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন আনলাইক স্কিল ওয়ার্কার ভিসা যেখানে কিনা আই থিঙ্ক 41,000 প্লাস এর মধ্যে এখন দেখাতে হয় থ্রেশহোল্ড যে হ্যাঁ দিস ইজ দ্য মিনিমাম ওয়ান দ্যাট দ্য ক্যান্ডিডেট ইজ গেটিং। তো এটা যদি গ্লোবাল ট্যালেন্টের ক্ষেত্রে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই, সো মিনিমাম কোনো স্যালারি থ্রেশহোল্ড নেই আসলে। তবে ডেফিনেটলি ইট শুডন্ট বি লেস দেন ন্যাশনাল মিনিমাম ওয়েজ। তো সেক্ষেত্রে এটা একটা লিওয়ে আছে তারা মানে এই মানে মূল বিষয়টা হলো যদি এন্ডোর্স সে পেয়ে থাকে তাহলে মোটামুটি তার ভিসা গ্যারান্টি। আচ্ছা, আপনি যদি এন্ডোর্সমেন্টের বিষয়টা আরেকটু আমাদের দর্শকের জন্য সহজ করে বলা যায়। তো এন্ডোর্সমেন্টের বিষয়টা হলো কি যে তাকে ওই ক্যান্ডিডেটকে আগে ফার্স্টে চিন্তা করতে হবে যে আচ্ছা আমার কোন ক্ষেত্রে আমাকে এন্ডোর্সমেন্টটা হতে পারে, মানে সেটা কি সায়েন্স নাকি ইঞ্জিনিয়ারিং নাকি আর্টস অ্যান্ড কালচার, সাইটটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ সাইটটা সিলেক্ট করতে হবে। এবং এখানে যেমন ডিজিটাল টেকনোলজির ক্ষেত্রে অনেকগুলো কি বলে এটাকে এন্ডোর্সিং বডি আছে, এন্ডোর্সমেন্ট বডি আছে। তার ভিতরে ওয়ান অফ দ্য পপুলার হলো টেকনিশিয়ান, যেখানে মোটামুটি যেমন আমি দেখেছি যে ইন্ডিয়ানদের ভিতরে অনেকেই আছে যারা এখানে অ্যাপ্লাই করে এবং দে গট সাকসেসফুল। টেকনিশিয়ান এন্ডোর্সমেন্ট করে ফর দ্য ডিজিটাল রুট, ডিজিটাল টেকনোলজি যে রুটটা আছে সেটাতে ওটা করে। আর এমনিতে কেউ যদি একাডেমিক লাইনে থেকে থাকে তো সেক্ষেত্রেও তারা ইউনিভার্সিটির কাছ থেকে একটা লেটার নিতে পারে যে আমি অলরেডি এই জব করছি। সেটা প্রমিজিং রুট হতে পারে, গ্লোবাল ট্যালেন্ট প্রমিজিং রুট হতে পারে অথবা এক্সেপশনাল ট্যালেন্ট হতে পারে। তো তার উপরে বেস করে তারা কারেসপন্ডিং, যদি সেটা সায়েন্স হয়ে থাকে তো সায়েন্সে অ্যাপ্লাই করতে পারে, যেখানে ইঞ্জিনিয়ারিং হতে পারে ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারে। তো আরেকটা রুট আছে হলো সেটা হলো পিয়ার রিভিউ। এই বিষয়টা সম্পর্কে আমি একটু হাইলাইট করতে চাই, যেটা খুব বেশি পপুলার না ইন এ সেন্স যে তাকে নিজেকে ইভালুয়েট করতে হয় এবং সেক্ষেত্রে তার কোনো ফিক্সড জবের কোনো দরকার পড়ে না। কেমন বিষয়টা বলি, যে সে হয়তোবা কোনো ক্যান্ডিডেট হয়তোবা কিছু পেপার পাবলিকেশন আছে বা কিছু ফান্ডিং এর সাথে জড়িত আছে, তো ওইভাবে সে একটা কেস ডেভেলপ করতে পারে করে পিয়ার রিভিউ, মানে ওই তার অবশ্যই একটা ইয়া লাগবে, তার কি বলে একটা রিকমেন্ডেশন লেটার লাগে একটা প্রমিনেন্ট কোনো প্রফেসর। তো ডেফিনেটলি আমার মনে হয় যে যারা আমরা ইউনিভার্সিটি থেকে এদেশে পড়ালেখা করছি বা আছি তাদের তো অলরেডি একজন সুপারভাইজার বা প্রফেসরের সাথে যুক্ত আছে, তাদের সাথে তাদের হেল্প নিয়ে তাদেরকে যদি এটা ভালোভাবে কনভিন্স করা যায় তারা আই থিঙ্ক দে উইল লাভ টু প্রোভাইড এ রিকমেন্ডেশন লেটার। তো সেই রিকমেন্ডেশন লেটারটা নিয়ে পিয়ার রিভিউ যেটা আছে সেই রুটে অ্যাপ্লাই করা যায়। তো এখানে কোনো স্পেসিফিক কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে না। তো এখানে এগেইন যদি ওই রয়্যাল সোসাইটি অফ সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং তারা যদি মনে করে থেকে থাকে যে হ্যাঁ দিস ক্যান্ডিডেট হ্যাজ গট সার্টেন ক্রেডিবিলিটি এবং তার এই ক্যাপাসিটিটা আছে, তো দে উইল এন্ডোর্স দেম। আমি এরকম একজনকে চিনি পিয়ার রিভিউ যে সাকসেসফুল, এবং আই থিঙ্ক শি ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট পার্সন দ্যাট আই হ্যাভ হার্ড অ্যাবাউট গ্লোবাল ট্যালেন্ট। She was very good, definitely. She was very good on her area. আমি কিছু আমার মনে হয় যে কিছু সাকসেসফুল আনসাকসেসফুল বিষয়টাও যদি বলি, আসলে যেহেতু আমি একটা কমিউনিটির সাথে যুক্ত, ইউকে গ্লোবাল ট্যালেন্ট কমিউনিটির সাথে যুক্ত, তো সেখানে আমাদের সাথে এখন প্রায় অনেকজনই জড়িত আসলে যারা কিনা ওই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে।
কিছু আনসাকসেসফুল কথাগুলো আগে বলি। আসলে আনসাকসেসফুলের ভিতরে আমরা যেমন পরিচিত, এবং আমি যাদের কথা বলছি এরা সবাই কিন্তু পিএইচডি হোল্ডার, মানে এমন কেউ নাই। ও একজন আছে যে বাংলাদেশি, যে কিনা কেটিপি অ্যাসোসিয়েট ছিল, সে পিএইচডি হোল্ডার না। তার মানে কি আপনার পিএইচডি, হ্যাভিং আ পিএইচডি ইট গিভস এ Degree- বেটার অপরচুনিটি। বেটার অপরচুনিটি, ওকে। আর যদি আমরা ইউকে গভর্নমেন্টের মাইন্ডসেটও দেখি, তাহলে আসলে যদি আমরা পিএইচডব্লিউর কথা চিন্তা করে থেকে থাকি, এখন নতুন রুলে হয়তো 2 বছর থেকে 18 মাস হবে, কিন্তু পিএইচডি কিন্তু এখনো 3 ইয়ার্সই রয়ে গেছে, এবং এটা থাকবে 3 ইয়ার্সে। বা পিএইচডি হোল্ডারদের জন্য অলওয়েজ স্যালারি থ্রেশহোল্ডটাও কিছুটা তারা শীতলতা পেয়ে থাকে আর কি, যে পিএইচডি হোল্ডারের ক্ষেত্রে একটু মানে জিনিসটা একটু সহজ আর কি। আমার যে নেটওয়ার্ক এর ভিতরে, ফর এক্সাম্পল মাইসেলফ, আমি একাডেমিক রুটে ইউকে গ্লোবাল চ্যালেঞ্জ, অ্যান্ড দেন আমি 2 জনকে চিনি যারা কিনা, একজনকে চিনি যে পিআর রিভিউ থেকে, একজনকে চিনি যে কেটিপি অ্যাসোসিয়েট থেকে, যে পিএইচডি হোল্ডার না বাই দ্য ওয়ে। আরেকজনকে চিনি যিনি রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছেন, ইনি ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল টেকনোলজি থেকে এসেছেন, এবং শি ইজ ভেরি গুড অন হার ক্যারিয়ার, এবং সে উইমেন নিয়েও কিছু কাজ করেছে বাংলাদেশে, তো এখানেও সে রিসেন্টলি এসেছেন। আর এছাড়াও আমাদের নেটওয়ার্কে একজন আছে পাকিস্তানি, সে কার্ডিফ ইউনিভার্সিটিতে, তারপর আরেকজন রয়েছে ইউসিএল থেকে পাশ করা, বাট সেও আই বিলিভ শি ইজ অলসো পিয়ার রিভিউড। আর আরো একজন রয়েছে যে কিনা অলসো ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে, অবশ্য উনি অলরেডি একটু মানে প্রফেসর লেভেল, এখন অবশ্য সে প্রফেসর হয়ে গেছে। তো এই হলো বিষয়। তো মূলত বিভিন্ন রুট এখানে, তো কে কোনটাতে যাবে এটা ভেরি মাচ সাবজেক্টিভ, কেস স্পেসিফিক আসলে অ্যাকচুয়ালি বিষয়গুলো আমাদের মানে কেউ যদি চায় তা আসলে ওইভাবে তার রিসার্চ করা উচিত, ইজন্ট ইট? রাইট, হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আনসাকসেসফুলটা আসলে, হ্যাঁ, গ্রাউন্ড ট্রুথটা কি আসলে? হ্যাঁ, গ্রাউন্ড ট্রুথ। লেটস টক অ্যাবাউট আনসাকসেসফুল। হ্যাঁ। আমি তো সাকসেসফুল গুলো বললাম বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে। আনসাকসেসফুলের ভিতরে যেমন আমাদের দুইটা আমি জানি আনসাকসেসফুল, দোজ আর পিএইচডি হোল্ডার। তো তাদের যেটা মেইন রিজন ছিল যেটা, যে তারা আসলে ইউকে ডিজিটাল ইকোনমিতে অথবা তাদের সেক্টরে তারা যে কিভাবে কন্ট্রিবিউট করবে এটা ক্লিয়ার ছিল না। তো এটা আমার মনে হয় যে খুবই ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই ফুল অ্যাপ্লিকেশন বা ফুল স্টোরিটাতে, যে ওখানে রিফ্লেক্ট করতে হয় যে আমি কিভাবে ইউকে ইকোনমিতে আমি কিভাবে কন্ট্রিবিউট করবো, এটা অনেকে মিস করে। এবং তারা যখন ওটা একটা রিপ্লাই দেয়, এবং তারা দে আর ভেরি কম্প্রিহেন্সিভ অ্যাবাউট রিফ্লেকশন, যে কি কারণে তারা রিজেক্ট করলো। এটা অবশ্য সাকসেসফুল তারা বলে না, বিকজ সাকসেসফুল তো সাকসেসফুল হয়ে গেল। আসলে ওইটাই, আসলে আনসাকসেসফুল কাহিনী আসলে যদি আমরা না জানি, হ্যাঁ, আনসাকসেসফুল তারা খুবই ডিটেইলে বলে যে কেন এটা তারা করলো, এবং ইট ওয়াজ ভেরি মানে হেল্পফুল অ্যাজ ওয়েল। তো সেক্ষেত্রে আমি 2টা কেস জানি। তো সেক্ষেত্রে 2 জনের ক্ষেত্রে কাইন্ড অফ একই রকমই তারা ইন্ডিকেশন দিয়েছিল যে ডিজিটাল ইকোনমিতে অথবা ইকোনমিতে, ইউকে ইকোনমিতে তারা কিভাবে কন্ট্রিবিউট করবে এটা প্রপারলি ক্লিয়ার না, বা প্রপারলি এটা আর্টিকুলেট করা হয়নি। আর এছাড়া আমরা রিসেন্টলি আরেকটা অ্যাপ্লিকেশন করেছিলাম একজনের, ইট ওয়াজ অলসো আনসাকসেসফুল। তো সেখানে যেটা দেখা গেলো, এটা অবশ্য ওই গভর্নমেন্টের ওয়েবসাইটও বিষয়টা খুব একটা ক্লিয়ার করা ছিল না, যে আসলে কোনো কোম্পানি থেকে যদি করে থাকি, স্পেশালি যারা ইউকেআরআই ফান্ডেড প্রজেক্ট করে থেকে থাকে, তো তাদের ক্ষেত্রে মানে অ্যাপ্রুভড বডিটা এটা কারা হবে। তো এই জিনিসটা কিছুটা ধোঁয়াশা ছিল, তবে এটা যখন আমরা ওই ডেফিনেটলি যখন ইমেল কমিউনিকেশন হলো, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, এবং তখন তারা এটাকে রিজেক্ট বলবো না এই অর্থে, কারণ তারা ওই টাকাটা তারা আবার রিফান্ড করে দিছে। মানে এটা আসলে রিজেকশনের ভিতরে পড়ে না, রিজেকশন হলে তো টাকাটা ফেরত দিবে না। তারা যেটা বলছে যে এটা অ্যাপ্লিকেশন আসলে রং ওয়েতে হয়েছে, মানে এটা অ্যাপ্লিকেবল না। তো এই হলো মোটামুটি সাকসেসফুল আমাদের সাথে এখন মোটামুটি 8-10 জনের মতো জড়িত। আনসাকসেসফুলও 5 জনের মতো হবে, যারা কিনা আমরা জানি যে কেন মানে কেন এবং কি কারণে সেটা আনসাকসেসফুল ছিল। তো আমি সবাইকে যেটা বলবো যে এটা ইউ শুড গিভ এ ট্রাই, এবং ট্রাই করতে এনরোলমেন্টের জন্য অ্যাপ্লিকেশনে কত 500 সামথিং পাউন্ড লাগে। আর হ্যাঁ, একটা আশ্চর্যকর বিষয় হলো এই স্টিমে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিও কম। হ্যাঁ, মানে which is very good. হ্যাঁ, এক্স্যাক্টলি। আইএইচএস ফিটা এক্স্যাক্টলি যখন সে ভিসা করতে যাবে তখন আইএইচএস ফি সিমিলার লাইক স্কিল ওয়ার্কার ভিসা, বাট ভিসা অ্যাপ্লিকেশনটা ইটসেলফ খুবই কম কম্পেয়ার টু আদার রুট। এবং যেটা বললাম যে এনরোলমেন্টের জন্য, যেটা কিনা আসলে অ্যাকচুয়াল ভিসা অ্যাপ্লিকেশন না,
তো সেটাতে সে যদি এনরোজড না হয়ে থেকে থাকে এবং সেটা যদি মনে করা যায় যে হ্যাঁ মানে একটু আর্লি স্টেজে, তো তারা টাকাটাও ফেরত দিয়ে দেয়। সো আই থিঙ্ক there is no harm to try. Yeah, you can try always. এটা ট্রাই করে দেয়। ঠিকই পার্সোনাল কোশ্চেন করি আপনাকে, মনে করেন আপনার ভিসা পাওয়ার পরের অনুভূতিটা কি ছিল? মানে আচ্ছা। অনেকেরই অনেক রকম অনুভূতি থাকে যখন মানে মানে গ্লোবাল ট্যালেন্ট নামটা শুনলে আসলে মানুষ যদি আমরা চিন্তা করি যে গ্লোবালি একজন ট্যালেন্টেড মানুষ, আচ্ছা ভিসাটা পাওয়ার পর আপনার অনুভূতিটা কি ছিল আসলে অ্যাকচুয়ালি? আচ্ছা, গ্লোবাল ট্যালেন্ট বলে না, সেটা যে কোনো ভিসা অ্যাপ্লিকেশন, সাকসেসফুল অ্যাপ্লিকেশনই আসলে একটা মানুষকে আনন্দ দেয়। এটা হলো থাম্বরুল। তো আসলে দুভাবে আমি বলতে পারি উত্তরটা। সেটা হলো যে যখন এন্ডোর্সমেন্ট হয়ে যায় ওটাই আসলে মোটামুটি গ্যারান্টেড যে ইউ গেট দ্য ভিসা। ভিসাটা হয় আরো পরে, যেহেতু তুমি আবার অ্যাপ্লাই করবা ফর স্টেজ 2 এন্ড অল দিস থিংস। তো ডেফিনেটলি ভালো লাগা তো কাজ করেই। সাথে সাথে আসলে যেটা বললাম যে অনেকগুলো ডোর একসাথে ওপেন হয়ে যায়, কারণ এখানে কোনো রেস্ট্রিকশন নাই ইন টার্মস অফ জব, যে কোনো পার্টিকুলার আওয়ার করা বা একই রকম জব করা। ফ্রিডমটা অনেক বেশি পাওয়া যায়, বিজনেস রান করা যায়, ডিরেক্টরশিপ করা যায়। মানে ইটস কাইন্ড অফ ফুল সাপোর্ট তারা দেয় গভর্নমেন্ট, যে যেহেতু তুমি ইউ গেট আ উইং, হ্যাঁ উইং যেটাতে আপনি ফ্লাই করো, তুমি যেহেতু গ্লোবাল ট্যালেন্টেড, সো ইউ জাস্ট ফ্লাই। এটা বিষয় না। রাইট, সো অনুভূতির পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স এবং খুব ভালো একটা ফিলিংস ছিল। যাক, আর হ্যাঁ এই তো, যদি সামারি করতে চাই, আমি আমাকে এখন পজিশন করতে চাই অ্যাজ ইন আই উইল গো ফর গ্লোবাল ট্যালেন্ট ভিসা। সো আপনি আমাকে একটু সামারিটি বইতে বলবেন যে এখন আমার কি নেক্সট স্টেপ, আমার কি নেওয়া উচিত, কিভাবে আমি আমার নিজেকে পজিশন করতে পারি সো দ্যাট আই ক্যান অ্যাপ্লাই ফর গ্লোবাল ট্যালেন্ট ভিসা। রাইট, এগেন কয়েকটা স্টেপ। সেটা হলো যে এবং যেটা আমি আসলে এই মানে বিফোর দ্য রেকর্ডিং বলছিলাম যে এখন আসলে ইউকেতে বর্তমান যে অবস্থা, যে চাকরির ক্ষেত্রে বা স্কিলড ওয়ার্কারের ভিসার ক্ষেত্রে, তো আমার মনে হয় যে সবাইকে একটু অন্যভাবে ট্রাই করা দরকার। মানে যতটা নিজেকে ম্যাক্সিমাইজ করা যায়, নিজের স্কিল সেটটাকে ম্যাক্সিমাইজ করা যায় টু গেট প্রিপেয়ার ফর এনি সোর্স অফ জব। আমি বলতে চাচ্ছি যে ডেফিনেটলি তার রিলেভেন্ট জব, সে যে বিষয়ে পড়ালেখা করেছে সেই বিষয়গুলোতে। তো ফার্স্ট স্টেপ হবে হলো যে নিজের প্রোফাইলটাকে রেডি করে ফেলা, এবং লিঙ্কডইন কুড বি ভেরি গুড সোর্স অ্যাজ ওয়েল, যে লিঙ্কডইন নিজের প্রোফাইল ক্রিয়েট করেন, এখান থেকে অনেক ভালো নেটওয়ার্ক, ভালো একটা রিকমেন্ডেশন যদি পাওয়া হয়ে থাকে সেটাও ডেফিনেটলি পজিটিভলি কাজ করে। এবং নিজের স্কিল সেট যেটা বললাম, প্লাস হলো এবং পার্টিকুলারলি কোন সাইটটাতে সে আসলে ওই ক্যান্ডিডেট নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, হ্যাঁ সেটা কি আর্টস, কালচার অথবা সায়েন্স, যে কোনো সেক্টর হতে পারে, বাট সেই সেক্টরে ভালো হতে হবে। এমন না যে সব সেক্টরেই করলাম, পরে কোনোটাতে আমরা ভালো করতে পারলাম না, এমনটা হলে ডিফিকাল্ট। তো ফার্স্ট স্টেপ হলো আইডেন্টিফাই করা, নিজের স্কিল সেটটাকে এনহ্যান্স করা। লিঙ্কডইন প্রোফাইল কুড বি ভেরি গুড রিসোর্স। এবং তারপরে হলো যদি পেপার পাবলিকেশন হয়ে থাকে, যদি একাডেমিক রুট হয়ে থাকে তাহলে পেপার পাবলিকেশন, যদি ডিজিটাল রুট হয়ে থাকে কোনো পার্টিকুলার ইনোভেশন, আইডিয়া ইনোভেশন। এবং তারপরে হলো তাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন এন্ডোর্সমেন্ট বডির কাছে সে নক করবে, সায়েন্স, রয়্যাল সোসাইটি অফ সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ডিজিটাল টেকনোলজি লাইক টেকনিশিয়ান, ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ওখানে করার পরে তারপরে তারা কনভারসেশন হতে পারে যে হ্যাঁ তোমার এটা নাই ওটা নাই, তুমি এটা দাও ঠিক করে। এবং তারা ভেরি মাচ হেল্পফুল অ্যান্ড সাপোর্টিভ। তারা আসলে শুরুতেই মানে একদম ধুম করে বলে না যে তুমি রিজেক্টেড বা ডিক্লাইন্ড, তারা জানতে চাইবে যে আচ্ছা এটা কি আছে কি এটা নাই, which is very helpful, মানে সাপোর্টিভ, তাদের অ্যাপ্রোচটা বেশ সাপোর্টিভ। এবং তারপরে যখন তারা এন্ডোর্স করে ফেললো, তারপরে ভিসা অ্যাপ্লিকেশন ইজ লাইক ভেরি ইজি থিং। খুবই মিনিমাম মানে ডকুমেন্টস চাওয়া হয় এবং তারপরে তো হোপফুলি দ্য পারসন উইল গেট ভিসা। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ ডক্টর মাহমুদ আমাদের সাথে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। সো দ্য গ্লোবাল ট্যালেন্ট ভিসা isn't about the luck, it's about positioning yourself early. So this is what I want to end this episode. থ্যাংক ইউ আবার সবাইকে, এবং সবাইকে রামাদান করিম। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।